নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। জাত ভিত্তিক জনগণনার বিল সংসদের আগামী বর্ষাকালীন অধিবেশনে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে সীমানা নির্ধারণ এবং সংসদে মহিলাদের সংরক্ষণের কাজও শুরু হবে একই সাথে। দেশে আদমশুমারি জাতিভিত্তিক জনগণনা, সীমানা নির্ধারণ এবং সংসদে মহিলাদের সংরক্ষণের কাজ শুরু হবে একসাথে। এক্ষেত্রে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদের আগামী বর্ষাকালীন অধিবেশনে এই সম্পর্কিত বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। 2026 সাল থেকে শুরু হবে আদমশুমারি এবং জাত ভিত্তিক জনগণনা। সীমানা নির্ধারণের কাজও 2026 সাল থেকে শুরু হবে। কারণ 2021 সালের আদমশুমারি যদি সময় মতো পরিচালিত হতো, তাহলে 2031 সালের আদমশুমারির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হতো সীমানা। প্রশাসনিক সীমানা পরিবর্তনের ছাড় বাড়ানো হবে 1 জুন 2025 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। উল্লেখ করা যেতে পারে, 20 সেপ্টেম্বর 2023 সালে পাশ করা হয়েছিল মহিলা সংরক্ষণ আইন। এই আইন পাশ হওয়ার পর আসন্ন সীমানা নির্ধারণ এবং আদমশুমারির তথ্যের ভিত্তিতে লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে এই আইনে। আদমশুমারির জন্য প্রশ্নপত্র, সফটওয়্যার এবং প্রযুক্তিগত সরঞ্জাম প্রস্তুত করতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 বছর। এরপরে শুরু হয় কাজ, যা স্থায়ী হয় 2 থেকে 3 মাস। তারপর তথ্য যাচাই এবং প্রকাশনায় সময় নেয় 1 থেকে 2 বছর। সীমানা নির্ধারণের কমিশন গঠনে সময় লাগে 1 থেকে 2 মাস। এক্ষেত্রে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করতে সময় লাগে 6 থেকে 12 মাস। জনসাধারণের পরামর্শ নিতে সময় লাগে 6 থেকে 12 মাস। চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হয় 3 থেকে 6 মাসের মধ্যে। এটি বাস্তবায়নে সময় লাগে 6 থেকে 12 মাস। তার মানে সার্বিক ক্ষেত্রে সময় লাগে 2 থেকে 3 বছর। আদমশুমারির জন্য ব্যয় হবে প্রায় 14,000 কোটি টাকা। তার মানে প্রতি ভারতীয়র জন্য গড়ে ব্যয় হবে প্রায় 100 টাকা। বর্ণগত বা জাত ভিত্তিক আদমশুমারি ছাড়াও জাতীয় জনসংখ্যা নিবন্ধন আপডেট করার অনুশীলনও অন্তর্ভুক্ত রয়েছে এতে। 2019 সালে এই খাতে 8,754 কোটি টাকা ব্যয় ধার্য করেছিল কেন্দ্রীয় সরকার, যেখানে 3,941 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছিল জাতীয় জনসংখ্যা নিবন্ধন আপডেটের জন্য। তবে তাৎপর্যপূর্ণভাবে 2025-26 সালের বাজেটে এই খাতে মাত্র 578 কোটি টাকা ব্যয় ধার্য করার জন্য সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আদমশুমারি প্রক্রিয়া 1 এপ্রিল 2026 থেকে শুরু হবে, তবে তার আগে পূরণ করতে হবে 2টি আইনগত প্রয়োজনীয়তা। ভৌগোলিক প্রশাসনিক সীমানা 1 জানুয়ারি 2026 তারিখ থেকে ফ্রিজ করা হবে, যা কার্যকর থাকবে 30 জুন 25 তারিখ পর্যন্ত। প্রশাসনিক সীমানা পরিবর্তনের ছাড় বাড়ানো হবে 31 ডিসেম্বর 25 তারিখ পর্যন্ত। জাত ভিত্তিক জনগণনার জন্য 1948 সালের আদমশুমারি আইনও করতে হবে সংশোধন। মন্ত্রিসভার সিদ্ধান্তের পরপরই এর জন্য একটি সংশোধনী বিল প্রস্তুত করার শুরু হয় প্রক্রিয়া। এই সম্পর্কিত বিলটি বর্ষাকালীন অধিবেশনে পাশ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যেতে পারে, দেশে সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল 2011 সালে। কোভিড-19 মহামারীর কারণে স্থগিত করা হয়েছিল 2021 সালের আদমশুমারি। শেষ সম্পূর্ণ বর্ণ আদমশুমারি বা জাত ভিত্তিক জনগণনা হয়েছিল ব্রিটিশ শাসনের সময় 1931 সালে। এটি 2011 সালেও করা হয়েছিল, কিন্তু বর্ণভিত্তিক তথ্য প্রকাশ করা হয়নি জনসম্মুখে। 2001 সালের আদমশুমারির উপর ভিত্তি করে সর্বশেষ সীমানা নির্ধারণ করা হয়েছিল 2002 সালে এবং 2008 সাল পর্যন্ত কার্যকর ছিল এই সীমানা নির্ধারণ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পঞ্চায়েত ডিভ্যালুয়েশন সূচকে জাতীয় পর্যায়ে 7 নম্বর স্থানে চলে এসেছে ত্রিপুরা। এক্ষেত্রে আরও এগিয়ে যেতে হবে আমাদের। জাতীয় পঞ্চায়েত রাজ দিবস উদযাপনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পঞ্চায়েত ডিভ্যালুয়েশন সূচকে জাতীয় পর্যায়ে 7 নম্বর স্থানে উঠে এসেছে ত্রিপুরা। এক্ষেত্রে 3.6% ইন্ডেক্স নিয়ে জাতীয় গড় থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে ত্রিপুরা। এক্ষেত্রে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মী আধিকারিকদের প্রয়োজনীয় দক্ষতা এবং তাদের প্রশিক্ষণ প্রয়োজন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে 10টি রাজ্যের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এবং সেখানে আমরা 10টি রাজ্যের মধ্যে এই যে পঞ্চায়েত ডিভ্যালুয়েশন ইন্ডেক্স, তার মধ্যে আমরা 7ম পজিশনে। 2015-তে আমরা কোথায় ছিলাম? 13 নম্বর পজিশনে। তো আমাদের এইগুলো কিন্তু এই ইন্ডেক্স দিয়ে দিয়ে আমরা বুঝতে পারি আমরা ঠিকভাবে কাজ করছি কিনা।
এবং 3.6%-এর কথা বলা হয়েছে, এবং 3.6% যে সেটা কিন্তু জাতীয় যে ইন্ডেক্স আছে, জাতীয় যে ক্যাটার পঞ্চায়েতে তার থেকে আমরা অনেক বেশি আমরা সেখানে আছি, এবং সেটা আমরা পঞ্চায়েত এ ক্যাটাগরিতে আমরা এখানে আছি। আমরা এর মধ্যে শুধু কাজ করলাম সেটা হবে না, কিন্তু প্রপারলি দক্ষতা যেটা সেটা কিন্তু খুব প্রয়োজন। পঞ্চায়েত শক্তিশালী হলে শক্তিশালী হবে গণতন্ত্র। এর রোড ম্যাপ তৈরি করবেন পঞ্চায়েত আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। এক্ষেত্রে আমার সরকার পোর্টাল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাকে ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা বলা যাবে যে গ্রামীণ শাসনের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, এবং এটা যদি স্ট্রং হয় তাহলে গণতন্ত্রও কিন্তু স্ট্রং হবে, কারণ ডাইরেক্টলি এর মধ্যে মানুষের যে সম্পর্ক তার মধ্যে কিন্তু প্রতিফলিত হয়, এবং সেটা আমরা দেখতে পেয়েছি আজকের এই যে অনুষ্ঠানে। এবং গ্রাম স্তরের যত উন্নয়নমূলক কাজ এই পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েতের লেভেলে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট এবং পানীয় জল থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারাই সিদ্ধান্ত নেবেন এবং তার রোড ম্যাপও আপনারা তৈরি করেন। তাই বলছি যে সমস্ত যে এই ধরনের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত, সেটা স্থানীয় জনগণই সেটাকে স্থির করে যে আগামী দিন আমাদের রাজ্য এবং আমাদের দেশ কিভাবে। এটা আমার সরকারের যে পোর্টাল, সেটা আমি যখন ওখানে প্রেজেন্ট করলাম, মাননীয় প্রধানমন্ত্রী জি এত খুশি হয়েছেন এবং উনি খুব আমাদেরকে বাহবা দিয়েছেন, এবং আমি কিন্তু মানে রিপ্রেজেন্টেটিভ অফ ইউর্স, এবং সেইভাবে যে কাজ হচ্ছে সমস্ত পঞ্চায়েতে। আমার সরকার প্রতি বৃহস্পতিবার এবং অন্য দিনে গিয়ে সমস্ত পঞ্চায়েতে ফটো তুলে নির্দিষ্ট সময়ে কোথায় কি খারাপ আছে, কি আছে, কি কাজ হয়নি, সময়ের মধ্যে কাজ করা, এটাকে আরো বেশি যাতে সচেতন করা যায়। এখানে যারা পঞ্চায়েত অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধিরা, এটাকে আরো বেশি ত্বরান্বিত করা যায় কিনা বিষয়টা আপনারা দেখবেন। তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করতে পঞ্চায়েতি রাজের প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্থানীয় স্বশাসনকে ক্ষমতায়ন এবং কল্যাণমূলক প্রকল্পের শেষ মাইল পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবার উপর জোর দিয়ে উন্নয়ন পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে সফল পঞ্চায়েত মডেল, ডিজিটাল উদ্যোগ এবং স্থানীয় সংস্থাগুলির অসামান্য অবদানের জন্য পুরস্কার প্রদানের উপর উপস্থাপনাও ছিল অন্তর্ভুক্ত। উল্লেখ করা যেতে পারে 1993 সালে 73তম সাংবিধানিক সংশোধনী আইন কার্যকর করার স্মরণে প্রতি বছর 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়, যা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে ভারতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আলামিন হোসেন নামে একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্রষ্টাকে তার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপত্তিকর উপাদান আপলোড করার অভিযোগে আগে গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার থেকে আদালতে সোপর্দ করা হলে 5 দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। সম্প্রতি আমরা একটি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের বিরুদ্ধে আপত্তিকর বিষয়বস্তু শেয়ার করার অভিযোগ পেয়েছি। তদন্তের পর আমরা নির্মাতা আলামিন হোসেনকে আটক করেছি। তার ভিডিওগুলিতে দেশ বিরোধী এবং মহিলাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। একটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তার কন্টেন্ট চালাতেন সিপাহীজলা জেলার বাসিন্দা আলামিন হোসেন, যারা ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার করে আপত্তিকর বিষয়বস্তু প্রচার করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি বলেও জানিয়েছে পুলিশ। আলামিন হোসেন, তাকে আমরা আটক করি। আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি, যার নাম্বার 44/2025 আন্ডার সেকশন 152, 299, 196, 352, 353 ক্লজ 2, 79 অফ BNS and 67 অফ ITF। সে এই চ্যানেলগুলির মধ্যে, ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে, এটার মধ্যে সে বিভিন্ন অফেন্সিভ বক্তব্য, কথাবার্তা আপলোড করতো, ভিডিও আপলোড। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।